যাদের জীবনটা অনেক জটিল, যাদের জীবনে অনেক জ্বালা যন্ত্রণা, অনেক প্রশ্ন যে কেন আমি এরকম, কেন আমার লাইফে এরকম ঘটে। আমি তো সবাইকে ভালোবাসি, সবাইকে স্নেহ করি, শ্রদ্ধা করি, সবার জন্য করি, কিন্তু কেউ তো আমাকে ভালোবাসে না, আমাকে উপেক্ষা করে, ঘৃণা করে, আমাকে তাচ্ছিল্য করে। জীবনটা দুর্বিষহ মনে হয়। তাই আমরা তখন অনেক জ্ঞানের পিছনে ছুটতে থাকি যে কেন এমন হলো। আর শেষ পর্যন্ত এর সমাধান খোঁজার জন্য আমরা চলে আসি পিএলআর থেরাপিস্টের কাছে। পিএলআর অর্থাৎ পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি। আমাদের অবচেতন মনে পড়ে থাকে অনেক সেই স্মৃতি যেগুলো পিছনের লাইফের হয়। আমাদের পূর্বের লাইফগুলোতে আমরা অনেক কিছু করে আসি, অনেক দুষ্কৃতিও করে আসি, যেটা আমরা এই লাইফে বুঝতে পারি না। আর তার ফলস্বরূপ আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হাজবেন্ড, ওয়াইফ, সন্তান সবাই মিলে আমাদের উপর টর্চার করতে থাকে। নমস্কার, আমার নাম নিপা সাহা। আমি একজন পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট। আসুন আপনাদের মনের কোণা থেকে সমস্ত ভুল ত্রুটিকে বার করে সেগুলো শুধরে নিই, বর্তমান জীবনকে, আমাদের ভবিষ্যৎ লাইফকে সুন্দর ও সুরক্ষিত করে তুলি। আজ আমি আমার বান্ধবীর সাথে একটু আড্ডার ছলে পাস্ট লাইফ নিয়ে কিছু আলোচনা করব, যাতে আপনারা এই পাস্ট লাইফ রিগ্রেশন সম্বন্ধে কিছু সুন্দর তথ্য পেতে পারেন। সঙ্গে থাকবেন আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দেবেন। আজ নতুন করে এই হ্যাপি লাইফ চ্যানেল আমি আবার শুরু করছি। এখানে আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসব আমি সুন্দর সুন্দর পাস্ট লাইফের গল্প এবং পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপির মাধ্যমে সকলের দুঃখ কষ্টকে মোচন করার চেষ্টা করব। সঙ্গে আছেন আমার এক প্রিয় বান্ধবী মহুয়া শ্যাম। মহুয়া, ওয়েলকাম টু হ্যাপি লাইফ। এসো আমরা এবার একটু গল্প করি, আর গল্পের মাধ্যমে আমাদের নতুন শ্রোতাদের এবং পুরনো শ্রোতাদের পিএলআর অর্থাৎ পাস্ট লাইফ সম্বন্ধে কিছু জানানোর চেষ্টা করি। পিএলআর সম্বন্ধে এটা তোমার যা কিছু আর কি যদি ইচ্ছা থাকে তুমি আমাকে জেনে নিতে পারো। ঠিক আছে, কি কি তোমার যেগুলো মনে হচ্ছে। তুমি তো তোমারটা দেখতে পাও না একদমই। আমারটা আমি নিজে দেখতে পারবো না, আমাকে যদি কেউ পিএলআর করে আমি দেখতে পাবো। তুমি যে করবে তাকে তো জানতে হবে, মানে হ্যাঁ, অনেক বড় ভার্স সাবজেক্ট পড়াশোনা করতে হয় প্রচুর। সবকিছু ঠিক আছে, যখন হিপনোটাইজ করে মানে আরাম দিয়ে দেয়, এমন ঘুমের মতো হয়ে যায়, আদৌ ঘুম আর কি বলতে পারো। এবার আদৌ ঘুমের মধ্যে মানে ওটাকে যখন ওটাকে বলে আমাদের তিনটে ব্রেন থাকে, মানে কনসাস, যে এই কনসাস ব্রেনে আমরা কথা বলছি, হাঁটছি, চলছি, এটা কনসাস ব্রেন দেখছি। আরেকটা হচ্ছে সাব কনসাস, আরেকটা হচ্ছে সুপ্রা কনসাস। সুপ্রা কনসাসটা বলছে যে ডিপারলি আনকনসাস এর মধ্যে। সুপ্রা কনসাস আমাদের এই জায়গাটায় থাকে, আমরা দেখতে পাই না। মাথার উপরে এখানে একটা আমাদের চক্র আছে যে খালি চোখে দেখা যায় না। এই যে সুপ্রা কনসাসের জায়গাটা আছে, প্রতিটা মানুষের এই জায়গাটায় যদি ঢোকা যায় তাহলে তোমার হিপনোটাইজ করতে করতে প্রথমে চেতন মন কথা বলতে বলতে তারপরে অবচেতন মনে চলে গেল হালকা হালকা। সুপ্রা কনসাস মাইন্ডে যখন ঢুকে গেল তখন তোমার সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ডেটা প্রতিটা মানুষের মাথায় এই জায়গাটায় সুপ্রা কনসাস মাইন্ডের মধ্যে রয়েছে। এটা তো পুরো টাইম কনজিউমিং গো, পুরো টাইমের ব্যাপার নেই। তুমি মানে 1 ঘন্টায় করতে পারবে, 2 ঘন্টা না 10 ঘন্টা না, মোটামুটি সুপ্রা কনসাস মাইন্ডে আনতে গেলে তোমার 1 থেকে 1.5 ঘন্টা লাগে। এবার মানে মানুষ ভেদে আর কি, ব্যক্তি ভেদে, কেউ 15 মিনিটে পৌঁছে যায়, হ্যাঁ, কেউ 1 ঘন্টা লাগে, কেউ 2 ঘন্টা লাগে, কেউ আবার পৌঁছাতে পারে না। যারা ধরো মোটামুটি শান্ত মন তারপর মেডিটেশন করে তারা তাড়াতাড়ি পৌঁছে যায়। আর পিএলআর 3 রকম মানুষের পিএলআর হয় না, কেমন? যেমন হচ্ছে এক হচ্ছে যাদের খুব লজিক্যাল মাইন্ড, আমি বিজ্ঞান ছাড়া কিছু মানি না, এটা কি করে হলো, ওটা হওয়া উচিত না, হ্যাঁ, এটা হচ্ছে এটা হচ্ছে লজিক্যাল মাইন্ড হবে না। আর এক হচ্ছে যদি কেউ খুব টেনশনে থাকে, কেউ খুব মানে ডিপ্রেশনে থাকে, তাহলে পিএলআর হবে না তার। আর একটা হচ্ছে যদি ব্ল্যাক ম্যাজিক করা থাকে কারোর উপরে। কি করে বুঝবো ব্ল্যাক ম্যাজিক আছে কিনা? ব্ল্যাক ম্যাজিক যদি করা থাকে পিএলআর এ তোমাকে ঢুকতেই দেবে না, তুমি দেখতেই পাবে না কিছু, তোমাকে সবই করা হবে হিপনোটাইজ করার সময়। তোমাকে যেই পিএলআর এর লাইফে ঢুকতে চাইবে, যেই জায়গাটা দিয়ে আমরা গুহার মতো অনেক কিছু দেখাই তো, ওর ভিতর দিয়ে যেই আগের লাইফের বাড়ি দেখো তো, যেই বলি সেই জায়গাটাই অন্ধকার হয়ে যায় ব্ল্যাক। তারপরে দেখবি ওটা কি স্ক্রিন থাকে নাকি তুমি জাস্ট ওনার মাথা মনের ভিতর ঢুকে বলছো? এই কোন স্ক্রিনের সঙ্গে অ্যাটাচ থাকে ব্রেন? তুমি সিনেমার মতো মানে তিন ধরনের মানুষ আছেন পিএলআর করতে গেলে। 3 ধরনের হয়, একটা তো এই 3 বললাম যে কারা ঢুকতে পারবে কারা পারবে না। আর একটা হচ্ছে পিএলআর করার সময় 3 প্রকারের মানুষ, মানে 3 প্রকারের দেখতে পারবে মানুষ। প্রথম প্রকার হচ্ছে যে তুমি একদম স্পষ্ট সিনেমার মতো একদম কালারফুল যেরকম দেখছো, এরকম সিনেমা যেরকম দেখে, হ্যাঁ, যাদের খুব হাই ফাই ব্রেনের পাওয়ার থাকে তারা ওইভাবে দেখবে সিনেমার মতো কালারফুল। আর এক ধরনের মানুষ আছে, ওরা দেখবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঝাপসা ঝাপসা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেরকম চোখ বন্ধ সিনেমা যেরকম মানে স্বপ্ন টাইপের। হ্যাঁ, অবচেতন মনে প্রতিটাই অবচেতন মনেই হবে,
কিন্তু মানুষের প্রকার ভেদে, ব্যক্তি ভেদে তিনজন তিন রকম দেখে। একরকম হচ্ছে একদম ক্লিয়ার, একদম সিনেমার মতো কালারফুল, আর একজন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো আর একটু ঝাপসা ঝাপসা, আর আরেকজন আছে যে দেখবে খালি তোমার শুধু অনুভব করতে পারবে, কিছু দেখতে পারবে না। অনুভব বলতে কি, যে আচ্ছা বলো তো মানুষটা কেমন, অনুভব করতে পারবে মানুষটা লম্বা, মানুষটা মোটা, মানুষটা ফর্সা না কালো, মানুষটার বয়স কত, মানে ওর অনুভবে দেখবে না কিছু, অনুভবের মধ্যে ও বুঝতে পারবে আচ্ছা এরকম এরকম। এবারে এরকমও হয় যে প্রথমে ঢুকলো যখন, তখন শুধু অনুভবে বলছে, আর একটু যখন পিএলআর এর মাঝামাঝি গভীরে চলে গেল তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে শেষের দিকে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে, তখন একদম কালারফুল দেখছি, এরকমও হয়। না কিন্তু আমার না একটা জিনিস তোমার কোশ্চেন করছি, এই জিনিসটা না নতুন কেউ কি পারবে এতটা ঢুকতে? মানে আমি তো কোনোদিন মেডিটেশন করিনি, কিন্তু মেডিটেশন করার ইচ্ছা আছে। তুমি আমায় করলে আমি চট করে এটা হবে না, আমাকে করতে পারবে না, মানে আমি দেখতেই হতে পারবো না। না, এবার কথাটা হচ্ছে যে আমরা যখন কাউকে পিএলআর করাই তার আগে আমাদের কয়েকটা বিধিনিষেধ আছে। যেমন বিধিনিষেধের মধ্যে কি, তোমাকে 2 দিন নিরামিষ খেতে হবে মেডিটেশন করার আগে, পিএলআর পাস্ট লাইফ রিগ্রেশন করার আগে 2 দিন পুরো নিরামিষ খেতে হবে। আমরা বলে দিই এটা পুরো শরীর মন যত ঠান্ডা থাকবে আর কোনো গন্ডগোল ঝামেলা ঝগড়া এসবের মধ্যে না মেডিটেশন করতে হবে, মানে ওই যতক্ষণ পারো। আর পিএলআর এর আগে আমরা 1 ঘন্টা মতো মেডিটেশন এমনি করি, নিজেরাই বসে বসে করি, প্রায় 1 ঘন্টা, যত করবে তত ভালো। কেউ 10-15 মিনিট হলেও হয়ে যায়। এবার দেখো এগুলো ঠিক নেই যে এরকমই যে বাধ্যবাধকতা যে এই করতে হবে না, অনেকে 10 মিনিট 15 মিনিটে করলেও হয়ে যায়। মোট কথা মনটা শান্ত থাকা দরকার। যদি চোখ বন্ধ করতে বলো, আমার চোখের মানে সামনে অনেক 100টা জিনিস খুলবে, মন শান্ত হলো, এটা এখনো কিন্তু নয় না, ওটা কনসেন্ট্রেশন আমার নেই। এরকম পিএলআরটাকে মানে প্রতিটা মানুষেরই মন ওইরকম, অনেক কিছু ঘোরে। তো পিএলআর এমন একটা টেকনিক আছে, সেই টেকনিকের সাহায্যে তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে তোমাকে মন শান্ত করে দেবে, শরীর পুরো শান্ত, রিল্যাক্স 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 বলে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে রিল্যাক্স, টাচ করবে না, বলবে এইখানে দেখো, এখানে ভাবো, চোখ বন্ধ করে এখানে ভাবো, তোমাকে সব দেখাবে, মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত সব তুমি অনুভব করো। এই তারপরে রিল্যাক্স, তারপরে আমাদের দেওয়া হয় কি বলে এটাকে, কি বলে রেইকি, বলছো রেইকি? হ্যাঁ, মানে হিলিং। তোমাকে পুরো যখন শুয়ে সামনে হোক, আমরা তো ইয়েতেও করি, ফোনেও, বেশিরভাগ তো আমাদের নেটেই হয়, ফোনে ইয়েতে কি বলে জুমে হয়, ভিডিও কলে হয়। তোমরা দূর থেকে করলেও সেটা চলে যায় এটা। আর করার আগে আমরা দুটো প্রোটেকশন নিয়ে নিই। একটা হচ্ছে ক্লায়েন্টের প্রোটেকশন, ক্লায়েন্টের চারিদিকে আমরা একটা প্রোটেকশন সিল্ড করে দিই ওই হিলিং এর মাধ্যমে, যে ওর মধ্যে কোনো নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না। অবচেতন মনে যাচ্ছে তো কোনো অনেক কিছু সে দেখবে, তো তার মধ্যে যেন কোনো কিছু নেগেটিভিটি প্রবেশ করতে না পারে, কিন্তু সব পজিটিভিটি, অক্সিজেন সবকিছু ওর মধ্যে প্রবেশ করবে। এরকম একটা সুন্দর, আমরা প্রথমে তো ঈশ্বরকে স্মরণ করে নিই, গুরুদেবকে স্মরণ করে নিই, তারপরে নিজেরা মেডিটেশন করে নিই, প্লাস স্নান টান করে একদম পুরো পবিত্র পুজো বসার মতো করে, পবিত্র মানে শরীর মন শান্ত করে, হ্যাঁ, ঘরে ধূপ জ্বালিয়ে এরকম করে তখন তুমি নিজেরাও ধ্যান করে নি, তার আগে একটু ব্যায়াম করে নি, তারপরে ধ্যান করে নি। মানে অনেক ধৈর্যের ব্যাপার। তোমার ধরো একটা পিএলআর করতে মোটামুটি তোমার মিনিমাম ধরে রাখো 3 ঘন্টা, 3-4 কোনো সময় 3-4 ঘন্টা, এরকম 4.5 ঘন্টা এক একজনের লেগে যায়। তো পুরো লেন্দি প্রসেস। প্রতিটা মানুষের না থাকে, স্পিরিট গাইড থাকে। আমরা তো স্পিরিট আত্মা, আমাদের গাইড, স্পিরিট গাইড যিনি থাকে না, তুমি এসছো, তোমার সাথেও 1-2 যে আছে, আমার সাথেও 1-2 আমরা জানি না আছে। আমাদের স্পিরিট গাইড কাকে বলে? না, টিচার। আমাদের যেমন স্কুল টিচার মানে থাকে না, সেরকম স্পিরিট গাইড হচ্ছে আমাদের আত্মাদের টিচার। সবসময় থাকে না সঙ্গে, যদি এমনি একটা গাইডে ছোটবেলায় থাকে, একদম ছোটবেলায়, যাতে কোনো ক্ষতি না হয়। এবার তুমি স্মরণ করলেই আসবে তোমার কাছে, বলবে। আমরা কিন্তু পিএলআর যখন ঢুকিয়ে নি মানুষকে, তখন কিন্তু ওই স্পিরিট গাইডকে ডাকি, যে যার স্পিরিট গাইড আলাদা হয়। একজনের উপরে হয়তো দায়িত্ব থাকে, তুমি 10 জনকে দেখো, ঠিক আছে, স্পিরিট গাইড, সেরকম ওনাকে আমরা ডাকি যে দয়া করে আপনার ওনার স্পিরিট গাইড আপনি একটু আসবেন। স্পিরিট গাইড আসার পরে মানে উনি তো তখন অবচেতনের মধ্যে সবই দেখতে পায়, কেমন দেখতে, কি ব্যাপার, কি বলছে, মুখে তো শুনে না, অনুভব করে। তারপরে আমরা জিজ্ঞাসা করি যে ওনার উদ্দেশ্য কি জীবনে আসার, আপনি বলুন। স্পিরিট গাইডই জানে উদ্দেশ্যটা, ভগবান ডাইরেক্ট আছে। আমরা ওদের শুনতে পাই না কেন, শুধু ফিল করতে পারি কেন, শুনতে পাই না কেন? কখন? নর্মাল অবস্থায়? হ্যাঁ, নর্মাল অবস্থায় ফিল করতে পারো না? ফিল করতে পারি সেটা বলছি না, ফিল করতে পারি আমি সেই সেন্সে বলছি না। ধরো আমার একটা বিড়াল না একবার মানে খুব পছন্দ, খুব প্রিয় একটা বিড়াল চলে গেছিল বাড়ি থেকে, অনেক খোঁজাখুঁজি করে পাইনি,
আর ও যখন শুতে ধরে এখানে হেলান দিল এখানে হেলান দিল করে শুতো, হ্যাঁ আমি একদিন মাঝে হঠাৎ আমার মনে হচ্ছে যে হেলান দিয়ে শুয়েছে, পুরো সেই ফিলিংস তো আমি ফিল করেছি, ঘুমটা ভেঙে গেছে, কিন্তু নেই, ও তো নেই, ও মনে হচ্ছে করে আসছে। না আসে তো, আমি ওটাই বলছি। স্পিরিটটা হ্যাঁ, কিন্তু ওকে আমি কেন ওকে শুনতে পাই না, দেখতে পাই না, আমি ছেড়ে দিলাম, দেখতে পাবো না অন্য ডাইমেনশনে, শুনতে কেন পাই না? শুনতে পাও না, ওটা শুনবে কি করে? ওদের গলা আছে যে তুমি শুনবে? বা ওটা থাকলেও আমরা শুনতে পাই না, না। শুনতে পাবে না। দেখো, যখন মানুষ বডি ছেড়ে দেয়, কোনো পশু প্রাণী বডি ছেড়ে দেয়, তখন তো তোমাকে আগেই আলোচনা করেছিলাম, মনে আছে যে আমাদের 5 তত্ত্বের শরীর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের পঞ্চভূতে বিভিন্ন। অ্যাস্ট্রাল বডিটা থেকে, যে আমাদের এই বডির উপরে, আমাদের এই যে শরীর আছে এই বডির উপরেই থাকে একটা অ্যাস্ট্রাল বডি, একসাথে মিশে থাকে। এবার শরীর যখন 3 তত্ত্বের মাটিতে মিশে যায়, তখন তোমার অ্যাস্ট্রাল বডিটা থাকে। তখন শরীর ওই পিএলআর করলে দেখা যায় যে আগের লাইফে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে দেখা হয় যে তুমি মৃত্যুর সময় দেখো তো, এবার অনেকে তো ভয় পায় মৃত্যু কি না কি, তখন ওরা দেখে যে মৃত্যুর সময় আরামসে কোনো জায়গা দিয়ে বেরিয়ে গেল শরীরের ভেতর থেকে, হয় নাক দিয়ে নয়, চোখ দিয়ে নয়, মুখ দিয়ে নয়, মাথা দিয়ে বেরিয়ে গেল, দেখছে কি আরাম, কি শান্তি, কোনো কষ্ট নেই, হাওয়াতে ভাসছে, উপর থেকে দেখছে বডিটা। না, বেরোনোর সময় কষ্ট হয় না, বেশিরভাগ না, ওসব দেখায় কিন্তু কষ্ট হয় না কোনো, যতগুলো পিএলআর। হ্যাঁ, এবার কেউ যদি ধরো অসুখে ভুগছে, অসুখে ভোগার কষ্টটা, কারোর হাত পা ভেঙে গেছে তার কষ্টটা, কারণ শরীর নষ্ট হয়ে গেছে, হ্যাঁ শরীর পচে গেছে তার কষ্টটা, কিন্তু যেই বেরিয়ে যাবে, যেই বেরিয়ে গেল, পরম শান্তি। বলছে যে হালকা ভাসছে হাওয়ার মধ্যে, ওখান থেকে ভেসে 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 কোথায় কোথায় বলছে, কোথায় যাচ্ছে সব দেখতে পায় পিএলআর করলে, যে আগের জন্মের মৃত্যুর পর আমি কোথায় গেলাম। তারপর ওনাকে নিয়ে গিয়ে সে অ্যাস্ট্রাল ট্রাভেল করিয়ে বিষ্ণুপুরী, শিবপুরী, যদি কোনো ভগবানকে দেখতে চায় সেখানেও নিয়ে চলে যাওয়া যায়, সেখানে কেউ দেখে। মানে আত্মার মধ্যে তো, আত্মার মধ্যে কোনো পাপ নেই, এখানে যা খুশি করে গেছে ওখানে যা করে গেছে, মর্তে পাপ, শরীরে পাপ করছে। এবার আত্মা লোকে গিয়ে সব ভগবান কিন্তু তাকে দুহাত ভরে নিচ্ছে, তারপরে দেখতে পাচ্ছে। এবারে কি বলতো, তার সোলটা যদি মোটামুটি ঠিক হয় দেখতে পাবে, যদি ভক্তি টক্তি করে। এবারে যদি ধরো খুব মানে ব্ল্যাক সোল হয়, তারা আবার উপরেই উঠতে পারে না, নরকে যাই বলে যে, নরকে টরকে কিছু নেই ওখানে, আমি বলছি নরক কিছু নেই, সব আবার ওই উপরে যাবে। এখানে ব্ল্যাক শরীরে থাকে, মুক্তি হয় না, এখানেই সব ঘুরছে। নরক মানে কষ্ট পাওয়াটা। এবার সেই কষ্ট, নরকটাকে আমাদের তো বাপুজি বলেছিলেন যে নরক স্বর্গগুলো আগে ছিল, এখন আর নেই, উনি বলে দিয়েছেন যে 100 বছর হলো ওগুলো মানে চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা হয় সেটা হচ্ছে ডাইরেক্ট তুমি হয় এখানে পড়ে পড়ে থাকবে, এর মধ্যে ঘুরবে কালো হয়ে, মানে 4D তে ঘুরবে। আর তারপরে যখন যদি মুক্তি চায়, আমাদের পিএলআর এ কিন্তু মুক্তি দিয়ে দেওয়া হয়, পিএলআর এ দেখা যাচ্ছে যে একটা ব্ল্যাক সোল এলো, যখন ডাকা হলো যে ধরো কেউ কাউকে ক্ষতি করেছে বা মারা গেছে, মুক্তি পাচ্ছে না, ব্ল্যাক সোল এলো, তারপরে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন বসে বসে আমরা প্রার্থনা করে, ও যদি মুক্তি চায় জিজ্ঞাসা করি যে তুমি কি মুক্তি চাও, অনেকে মুক্তি চায় অনেকে চায় না, কিন্তু অনেকে যখন তাদের পারমিশন নিয়ে, সোলদের পারমিশন, যে তোমরা তো এখানে কষ্ট না, মুক্তি চাইলে মুক্তি চায় না, হ্যাঁ ধরো তোমাকে ভালো লাগে, ঠিক আছে, তোমার চারিদিকে 2-4টে কালো কালো সোল আছে, তোমাকে খুব ডিস্টার্ব করে, ঠিক আছে, পা ধরে টানে করে, ভয় দেখায় করে, মজা করে, খেলে, ওরা খেলতে চায়, ওরা খুব একা হয়, ভীষণ একা হয় ওরা, মানে মৃত্যুর পরে বেশিরভাগই তখন একা হয়ে যায়, যে কেউ আর কোনো কিছু থাকে না, কেউ দেখতে পায় না, করতে পারে না, ওরা অ্যাটেনশন চায়, এরকম ডিস্টার্ব করছে। আবার অনেক সোল ভালোবেসেও থাকে তার কাছে, কিন্তু তোমার তো ভয় লাগবে, সোল তো না, ভয় লাগবে, কালো কালো একটা ফিলিংস তো আসে না, সেগুলো। মানে ওকে বলা হচ্ছে একটা একটা গল্প বলতে বলতে বলাই হলো না, সেই সাপের গল্পটা বলতে যাচ্ছিলাম, সেই গল্পটা মনে করি দিয়ে একটু পরে বলবো। হ্যাঁ, এই বান্ধবী আর এটা কি বলছিলাম, হ্যাঁ এটা চারিদিকে 3-4টে সোল রয়েছে। এবারে বলা হচ্ছে যে, আর বেশিরভাগ সোল হয় তোমার অ্যানসেস্টার হচ্ছে পূর্বপুরুষ, মানে ঠাকুমা, দিদিমার মায়ের মা মুক্তি হয় না তো, পড়ে থাকে আমার বংশকে আমি দেখবো কি হচ্ছে, বলছে তা যেতে চাইছে না, বলছে যে আমি ওর বিয়ে দেখে যাবো, আমরা ওর বিয়ে দেখে তারপরে যাবো। যেতে যখন বলা হচ্ছে তখন দেখে বোঝানো হয় যে দেখো, এই যে তোমরা রয়ে গেছো, তোমাদের কিন্তু আত্মার সোল গ্রোথ হচ্ছে না, আমাদের তো জার্নি না, যতক্ষণ না মুক্ত হবে ততক্ষণ জন্ম হবে না, তারপরে সোল গ্রোথ তোমাদের হচ্ছে না, তোমাদের সোল গ্রোথ করতে গেলে তোমাদের মুক্তি হতে হবে, তোমরা কি চাও বলো। তারপরে বলতে বলতে যখন রাজি হয়ে যায় মুক্তির জন্য, তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বরের কাছে আমাদের নিজেদের যে স্পিরিট গাইড আছে, দুজনকে মিলিয়ে আমরা প্রার্থনা করি, আমরা অনেক সুন্দর প্রার্থনা করে 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 সেই কালো সোলটা না ধীরে ধীরে হোয়াইট হয়ে যায়, সাদা আলো, হ্যাঁ সাদা আলো হয়ে গিয়ে তারপর আশীর্বাদ করে দিয়ে চলে যায়। জন্ম হতে কতটা সময় লাগে? ধরো আমি মারা গেলাম, এবার আমার জন্ম হতে কতটা টাইম লাগবে মিনিমাম বলে না, তুমি এই বেঁচে থাকতেও একটা জন্ম নিতে পারো। কি করে বলছি, হ্যাঁ কি করে বলছি, তুমি ইভেন তোমার সোল দুটো জায়গা থাকতে পারে, একটা তুমি হতে পারো, একটা আমি হতে পারি, ও ভাগ হয়ে যায়। হ্যাঁ তুমি ফ্লেম বলে ওগুলোকে না বুঝতে পারবে না। ওটা কেন হয়, সেটা হচ্ছে কেন হয়
একই সাথে অনেকগুলো যদি কার্মিক অ্যাকাউন্ট থাকে সেটা ক্লিয়ার করার জন্য আসে। আচ্ছা, মানে আমার প্রতিটা গল্প বলতে বলতেই একটা ইয়ে হয়ে যাচ্ছে, একটা জায়গায় গল্পতে দেখাচ্ছে যে মা যে সোল, মেয়েও সেই সোল। ও আচ্ছা, অরিজিনাল সোলের ব্যাপারটা কি করে হচ্ছে, এইটা কি করে হচ্ছে বলছি। আর আমরা এখানে যে তুমি বসে আছো, আমি বসে আছি, আমাদের সোলের মাত্র 20% আমরা এখানে অংশ আমাদের ভিতরে। 20% উঠে যাচ্ছে। তোমার মধ্যে 20% বা 10%, আমার মধ্যে 20 বা 10%, বাকি 90 বা 80% উপরে থাকে ও অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে। কোনো বডি হয়ে আসে? অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে না, ওখান থেকে আমাদের এখানে পরিচালনা করছে। আচ্ছা এবারে আমরা যেমন তুমি এখানে বসে আছো, বসে বসে কিন্তু কারোর পিএলআর এর মধ্যে আমি তোমার সোলকে ডাকতে পারি। আচ্ছা তোমার সোল মানে তোমার মধ্যে যে আছে সে কিন্তু কিছু বুঝতে পারবে না, কিন্তু তোমার অরিজিনাল সোল যে উপরে বসে আছে সে এসে কথা বলবে। আচ্ছা এবার ওই অরিজিনাল সোলের সাথে তোমার সোলের কানেকশন আছে, ওই অরিজিনাল সোলের মনের মধ্যে যা হবে, যেটা এখন আমরা এখান থেকে আঙুল নাড়ালেও ও বুঝতে পারছে, আচ্ছা মানে ওর মধ্যে যেটা হবে অরিজিনালটার মধ্যে, সেটা তোমার মধ্যেও ফিলিংসটা হবে। ও ঠিক আছে, উপরে থাকবে আমাদের 80% সোল। আবার কেউ কোনো কোনো সময় সেই 80% সোল থেকে, ধরো 100% সোল, তো তার থেকে 20% এক জায়গায় জন্ম নিল, একই সময়ে আবার হয়তো 10% এক জায়গায় জন্ম নিল। ভাগ হয়ে যায় কেন? হ্যাঁ? ভাগ হয়ে যায় কেন? ভাগ হয়ে যায় তার কারণ হচ্ছে আমার হয়তো কিছু লেসন শেখার আছে, আচ্ছা হয়তো কারোর দয়া মায়া মমতা নেই, হ্যাঁ, বা কারোর অনেক কিছু, কারোর কাছে কিছু দিয়ে এসেছিল, পাওনা আছে, বা কিছু নেওয়ার আছে, সুখ বা দুঃখ। এবারে বলছে যে উপরে অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে ওখানে সমস্ত মানে বৈঠক বসে, সব বসে, আলোচনা হয়, সিনেমা দেখানো হয় নিজের লাইফে। বলছে যে তোমার তুমি কোথায় জন্ম, বলছে তোমার দুটো লাইফ লাগবে, আরো দুটো লাইফ লাগবে তোমাকে আচ্ছা। শিখতে আর শেখার পরে, তারপরে তুমি এসে অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে তুমি স্থায়ী থাকতে পারবে। তবে তোমার ইচ্ছা, তুমি কোনো মঙ্গলের জন্য গেলে, যেমন গুরুদেবরা সব আসেন না, বড় বড় মনীষীরা, ওনারা মুক্ত পুরুষ সব, ঠিক আছে, তবু এখানে আসে এই আমাদের মানব কল্যাণের জন্য, ওনাদের তেমন কিছু ওই বন্ধন বা কাজের জন্য আসে না। এবার যেটা বলছিলাম বলিনি, আমি বলে যাবো। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ কি বলছিলাম, মানে দুটো সোল, হ্যাঁ দুটো সোল কেন আসে না, তো না আমরা কি করে বুঝবো যে আমরা একই সোল? এটাই একটা মানে কোশ্চেন। কোনোদিন বুঝতে পারলাম না, জন্ম থেকে মৃত্যু। না, আমি এবার বলে দিচ্ছি তোমাকে, ওটাও বলবো আমি কি করে বুঝবে একই সোল, এটা পরে বলছি। তার আগে বলি যে দুটো সোল কেন আসছে একসাথে, আমারই দুটো সোল কেন আসছে। সেটা হচ্ছে এই যে কর্ম দু জন্মটাকে না একসাথে ওরা তাড়াতাড়ি করে নেবে। আমি দু জন্মে দু রকম হয়ে জন্মিয়ে দুটো টাইম তো অনেক বেড়ে যাচ্ছে, দুটো জন্ম। এবারে দুটো জন্ম আমি নেব না, সে এক এক সময় তিনটে পার্টও আসে, কিন্তু খুবই কঠিন তাদের কাছে, উপর থেকে ওটা সামলানো খুব কঠিন। ওখানে তো কমে যাচ্ছে 100% থেকে, ওখানে ভাগ ভাগ হয়ে তুমি একটা ক্যারেক্টার করছো, ওখানে আরেকটা ক্যারেক্টার করছে, ও তো সামলাতে মুশকিল হয়ে যাবে। কিন্তু কেন করছে, আমি তাড়াতাড়ি করে, আমার দুটো জন্মর অনেক সময় লাগবে, সে কম, যেমন ধরো ক্লাস 6 বা ক্লাস 7 ক্লাস 8 এর পড়া আমি একসাথে করে নিলাম, এই হচ্ছে, তাহলে আমি একেবারে ক্লাস 9 এ ঢুকে গেলাম। ঠিক আছে, এই হচ্ছে কারণ, হচ্ছে দুরকম করে আসা, আর কোনো সময় সম্পূর্ণ সোল আসে না। আর এটা কি জিজ্ঞাসা করছিলে তুমি জানো, মানে দুটো সোল যদি ধরো একটা সোলই দুটো ভাগে দুটো এলাম, যদি মিট না হয় তুমি চিনতে পারবে না, মিট না হয় চিনতে পারবে না। কিন্তু যদি ধরো টুইন ফ্লেম বলে এগুলোকে, যদি ধরো উপর থেকে তো আমরা ঠিকই করে আসি যে মিট হবে কি হবে না, কে পুরুষ হবে কে নারী হবে, কে দুটো বন্ধু হবে দুটো নারী হবে, এর মধ্যে পারে তোমার আমার মধ্যে একই সোল হতে পারে। কিন্তু এবারে কেন বলছি, এবারে দুটো কিরকম হবে, ধরো যদি একটা পুরুষ একটা মহিলা হিসাবে আসে, বা নিজেরা লাইফ কাটাতে চায়, তাহলে এমন হবে যে কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবে না। তুমি সোল কিন্তু একই সোল, কিন্তু তুমি হয়ে যাবে, তুমি যদি একটুখানি আমাকে ফোন না করো বা একটুখানি করো, হ্যাঁ মানে পাগলের মতো হয়ে যাবে। এবারে ধরো একটু হেসে কথা বলে দিলে আবার মিল হয়ে যাবে, মানে দুজন দুজনকে চোখে হারানোর মতো, হ্যাঁ চোখে হারানোর মতো। কিন্তু কেউই বুঝতে পারে না যে এটা কিন্তু একই সোল, একজনেরই সোল, সোল মানে একজনেরই আত্মা। মানে কিছু কিছু লাভ স্টোরি খুব দেখবে, খুব স্ট্রং লাভ স্টোরি হয়, হ্যাঁ না, মানে ওই কারণেই ওগুলোকেই বলে টুইন ফ্লেম। মানে যেরকম আগুনের মতো দুটো ফ্লেম আছে, টুইন ফ্লেম হচ্ছে একই আত্মা থেকে সৃষ্টি, দুজন, মানে তুমি আর আমি আলাদা নই, এক, কিন্তু যেহেতু দুটো রূপ নিয়ে এসেছি, দুজন দুজনকে প্লাস মাইনাসের মতো, হ্যাঁ ওই জন্য থাকা যায় না, এরকম ব্যাপার আর কি। সোল টু সোল, হ্যাঁ। আবার সোলদের মধ্যে কত মজা জানো, যেরকম ধরো আমরা সিনেমা দেখি, সিনেমা দেখলে কি হয়, এক একটা ক্যারেক্টার মানে এক একটা নাটকে বা অভিনয়তে সিনেমায় এক এক রকম ভূমিকা পালন করে। কেউ হচ্ছে বাবা হচ্ছে, পরের বারে সে স্বামী হয়ে যাচ্ছে, যে স্ত্রী হচ্ছে সে মা হয়ে যাচ্ছে, ভাই। তবে কি এই অরিজিনাল পৃথিবীতেও সেই সেম জিনিসই হচ্ছে, উপর থেকে আসছে, কিন্তু এখানে আরো বেশি ভার্স। যেমন
ওখানে স্ত্রী ক্যারেক্টার তো স্ত্রী হবে, আমাদের মানে নাটকে অভিনয়, ছেলেদের ক্যারেক্টার ছেলে হবে, মেয়ে হবে। কিন্তু আমাদের পৃথিবীর ক্যারেক্টার যেটা যেটা পাস্ট লাইফে শেখায় মানে আমরা দেখি গিয়ে ফিল করি, যে যে হয়তো শাশুড়ি ছিল সে হয়ে গেল ছেলে, আর যে জেন্ডারও চেঞ্জ মানে আত্মার কোনো, হ্যাঁ তোমাকে ভালো ভালো একটা গল্প বলছি, দাঁড়াও দেখি। এই দেখো, একটা পাস্ট লাইফ করানো হচ্ছে, সেখানে বলছে যে এক মহিলা মানে তোমার আমার মতো দুটো বান্ধবী আছে, খুব ভালো মিল ওদের সাথে, মিল হচ্ছে। এবারে কিন্তু মানে তোমার শাশুড়ি তোমাকে সহ্য করতে পারে না, এবারে কিন্তু এই দুই বান্ধবীর মধ্যে খুব ভালো মিল। এবারে পাস্ট লাইফে নিয়ে যে দেখা হচ্ছে যে আমার শাশুড়িকে আমি এত কিছু করার চেষ্টা করি, ভালো প্রথম থেকে সহ্য করতে পারে না, দেখতে পারে না, এলারে নিয়ে যাওয়া হয়েছে যে কেন আমার শাশুড়ি আমাকে সহ্য করতে পারে না। তখন দেখা যাচ্ছে বলছে যে যিনি পিএলআর করাচ্ছে উনি বলছেন যে তুমি কোথায় আছো, বলছে আমি আমরা সাথে এই জায়গাতে রয়েছি, জলাশয় আছে তো বুঝে গেছে আমরা যে মোটামুটি অন্য কিছু মানুষ নয়। তো বলা হলো যে কি রূপে আছো তুমি ওখানে, দেখো তো কি রূপে আছো। তখন বলছে বিশাল আকার ময়াল সাপ রূপে আছি। হ্যাঁ, তখন বলছে যে ভালো লাগছে ওই জীবনটা, সাপের জীবন কেমন, তোমাদের খাদ্য টাদ্য পেতে নানান রকম গল্প করছে। বলছে খুব শান্তির জীবন, খুব আরামের জীবন, মানুষের জীবনে তো খুব দুশ্চিন্তা অশান্তি, এইরকম জীবন খুব শান্তি, ঘুরে ঘুরে বেড়ানো, খাওয়া আর ঈশ্বরের ভজনা করা ওরাও করে। এবারে বলছে যে আমরা এমন জায়গায় আছি, তখন বলছে আমার সাথে আরেকজন আছে, বলছে কে দেখো তো, তখন বলছে আমার পার্টনার। বলছে তোমার পার্টনার মানে তুমি কি রূপে আছে, মহিলা না পুরুষ, মানে কি মেল না ফিমেল তুমি সাপ, বলছে আমি ফিমেল। তা বলছে তাহলে মেলটাকে কার সাথে ফিলিংস হচ্ছে তোমার, মেল যে আছে, তখন ওই বান্ধবীটার নাম নিচ্ছে যাকে খুব ভালোবাসে, বলে ও মেল আমি ফিমেল নাম ধরে বলছে, বলে ওর এনার্জি ম্যাচ করছে। তখন বলছে কিরকম তোমাদের দুজনের সম্পর্ক, বলছে যে ভীষণ ভালো সম্পর্ক, আমাকে খুব ভালোবাসে আর ও খুব শক্তিশালী হৃষ্টপুষ্ট, আমরা সব সময় ওখানে খেলা করি, মানে ঘুরে বেড়াই জলের মধ্যে। বলছে কি খাও, তো বড় প্রাণী সবচেয়ে কি খেয়েছো বলেছে, তো বলছে না আমরা বড় প্রাণী খাইনি, ওই জলের মাছ টাছ খেতাম। আবার বলছে এই বাগানে কিন্তু রাধাকৃষ্ণ আসে, সেই সময়টার কথা বলছে, রাধাকৃষ্ণ এখানে আসে। তখন তাহলে দেখো মানুষ সাপ টাপ সব মিলে থাকতো তখন। আর এই রাধা এবারে বলছে যে হঠাৎ করে একদিন বলে তাহলে তোমার শাশুড়ির সাথে এরকম খারাপ সম্পর্ক কেন তোমার সহ্য করতে পারে না দেখো তো। তখন ও বলছে যে একটা সাপ দেখছি, বড় বিষধর সাপ। বলে কোথায়, বলে আমাদের এরিয়াতে এসেছে। আচ্ছা, তখন বলছে যে কেন এসেছে, তখন বলছে যে ও আমার পার্টনারকে চায়, আমাকে হাঁটিয়ে দিয়ে। এবারে বলছে আমরা অবাক হচ্ছি, সাপদের মধ্যে এইসব আছে। হ্যাঁ, বলছে কি যে আমাকে হাঁটিয়ে দিয়ে আমার পার্টনারকে চায়, ওর আবার রূপের খুব অহংকার। আমরা মানে যত শুনছি না এরকমও হয় সাপদের মধ্যে, নিজের রূপ ভাষা নেই তো। হ্যাঁ, তখন যে মানুষ রূপে জন্মেছে যার পিএলআর হচ্ছে সে একসময় সাপ ছিল, তাদের কোনো হ্যাঁ মুখ দিয়ে শুনছি বলছে, কিন্তু ওদের কোনো এমনি ভাষা থাকে না, কিন্তু আত্মায় আত্মায় কথা বলে, মানে ফিলিংসে ওরা বোঝে, ফিলিংসের মধ্যে সবকিছু বুঝে যায়। তো বলছে ওর জন্য এসেছে। তা আর কে সেই সাপটাকে এই জন্মে, বলছে আমার শাশুড়ি। ও আচ্ছা, ওই জন্য শাশুড়ি সহ্য করতে পারে না ওকে, এবার বিনা কারণে আমার সাথে এরকম করে। দেখা গেল যে ওখানে এসছে, তা বলছে খুব মারপিট হচ্ছে এর মধ্যে, আমার মানে যে পার্টনার ওর সাথে মারপিট হচ্ছে। তখন বলছে পার্টনার, বলছে কি চায়, বলে আমার ও পার্টনারকে চায়, আমাকে এখান থেকে সরিয়ে দিতে চায় বা মেরে ফেলতে চায়। তখন বলছে তোমার পার্টনার কি চায়, তখন বলছে আমার পার্টনার আমাকে খুব ভালোবাসে, আমার পার্টনার আমাকে ছাড়া কাউকে চায় না। সাপদের মধ্যে হচ্ছে, চিন্তা করতে পারো, বড় বড় ময়াল সাপ। বলছে আমার পার্টনারের মধ্যে ওর গায়ে খুব হ্যাঁ ফিলিংস আছে, আমরা তো বুঝি না। একটা পিঁপড়ে পোকা মাকড় ওটাও পরে আমি বলছি, দেখো কি অবস্থা। মানে ময়াল সাপ ও বলছে যে ও লেজ দিয়ে ঘুরিয়ে ওকে দূরে ফেলে দিয়েছে। হ্যাঁ এসছিল যে, তখন বলছে তারপরে সেইখানকার মতো তখনকার মতো চলে গেছে, কিন্তু ওর মনে খুব রাগ, ওই এলাকা দখল করতে এসেছিল, প্লাস আমার জায়গাটাও নিতে এসেছিল। তখন বলছে রাগ, তখন বলছে যে তাহলে তোমার ওই সাপটাকে ডাকছি তোমার সামনে। আচ্ছা, সাপের আত্মাটাকে ওই সময়টা, মানে যখন সে পিএলআর যেই জায়গাটা থাকবে ওই জায়গাটাই সে আছে। তখন ওকে বলছে ওই সাপটাকে ডাকছি, তোমরা মীমাংসা করে নাও। বলো যে কেন তুমি এরকম করছো, মীমাংসা করাবে, পারে পিএলআর যে করাবে, সে বলবে এসেছে আমাদের পদ্ধতি আছে, আমরা ডাকি চলে আসি, ওর সামনে আসে, তোমরা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে কি বলছে, মানে ভীষণ রাগে গর্জন করছে আমার উপরে, রেগে রয়েছে। তখন আমরা বলি কি তুমি ক্ষমা চেয়ে নাও,
হ্যাঁ, আমরা বলি তুমি ক্ষমা নিচ্ছি, তোমার দোষ নাও থাকতে পারে। এটা কি হবে তাতে? হ্যাঁ, তাতে কি হবে? ক্ষমা কি চাই হবে এবার শোনো, ক্ষমা চাও সোল লেভেলে, ক্ষমা চাও, বোঝাও, বলো যে কেন তুমি এরকম করছো, শুধু শুধু আমরা একটা এলাকার লড়াইয়ে নিয়ে সব করছি, শুধু শুধু নিজেদের মধ্যে এরকম করছি, আমাদের তো আত্মার সোল লেভেল গ্রোথ হতে প্রবলেম হবে। হ্যাঁ, তুমি এখানে তুমি এরকম করো না বলে ওকে বোঝাও। আর আমরাও এখান থেকে বোঝাই, আমরা এখান থেকে যা বলি সেটা ওই আত্মার কানে চলে যায়, আচ্ছা বুঝতে পারে। যা আলোচনা করছি সবাই বুঝতে পারে। ইউনিভার্স, তুমি আমি যে আলোচনা করবো গল্প করে, এটা ইউনিভার্স কিন্তু আগে থেকে জানি, এরকম সব চলে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিকই। হ্যাঁ, হয়ে যায়। মানে পরে আমরা ঘটনা দেখি, আগে হ্যাঁ হয়ে হ্যাঁ, যায়। হয়ে যায়, পজ হয়ে যায়, তারপরে হ্যাঁ, হ্যাঁ। এবারে কি বলছিলাম, হ্যাঁ ওকে বলছে ক্ষমা চাইতে, ক্ষমা চাও, মানে ওর রাগটা কমানোর জন্য। আর ওর রাগ কমানোর কেন দরকার আছে, যখন দেখা গেল যে ওকে বুঝিয়ে টুজিয়ে যখন রাগ কমে গেল, দুজনের তাও রাগ যে মানে দেখাচ্ছে যে আমি খুব মানে ওর রাগ কিছুতেই কমছে না ওর উপরে, তো লাস্টে অনেক কিছু বুঝিয়ে হাতে পায়ে ধরে ওই সোলটাকে রাগ কমানো হলো, তারপরে দুজনকে জড়িয়ে ধরলো, এ করলো। তারপরে এসে যখন এখানে জ্ঞান ফিরবে তখন দেখা যাবে বাড়িতে শাশুড়ির সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি অদ্ভুত না? অদ্ভুত না? হ্যাঁ, ভীষণ অদ্ভুত। তো উনি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি শাশুড়িও তো বুঝতে পারছে না আমি কেন বৌমাকে এরকম করি। ওনার মন থেকে তারপরে রাগ না, চলে যাবে। হ্যাঁ, ওনার মেন কারণ হচ্ছে সোলের মধ্যে পড়ে থাকে। আমাদের অ্যাস্ট্রাল বডি যেটা বললাম থাকে, যেটা মৃত্যুর পরে বেরিয়ে যায়, অ্যাস্ট্রাল বডির মধ্যে আমরা শরীরে কিছু নিতে পারি না, কিন্তু অ্যাস্ট্রাল বডির মধ্যে কিন্তু আমাদের রাগ, ঘৃণা, দুঃখ, স্মৃতি সব থাকে সোলের মধ্যে, সোল থেকে যায় ওগুলো। তো ওই জন্য বলে না, মরার সময় তুমি যেটা ভাববে সেটাই হবে, এরকম একটা বলে। সোল, হ্যাঁ, সোল হচ্ছে একটা আলাদা, মানে সোল হচ্ছে একটা শক্তি বিন্দু, আর অ্যাস্ট্রাল বডি হচ্ছে আরেক রকম বডি যেটা আমাদের উপরেই থাকে, সাথে কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের বডি থেকে 1 ইঞ্চি বেরিয়ে থাকে। ঠিক আছে, এইটা ধরো আমি এখানে হাত দিচ্ছি, আমরা অ্যাস্ট্রাল বডির উপরে কিন্তু হাত দিচ্ছি। তো মৃত্যুর পরে যখন মানুষ মৃত্যু হয়ে যায় তখন অ্যাস্ট্রাল বডিটা বেরিয়ে যায় বাইরে, অ্যাস্ট্রাল বডিটা বেরিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর কি যেন বলতে জানি, হ্যাঁ দারুণ ইন্টারেস্টিং। এবার পিএলআর করতে মানে হলে যেরকম ধৈর্যের ব্যাপার লাগে সেরকম প্রবলেম সলভ হয়। আচ্ছা, প্রত্যেকে প্রবলেম ফেস করে না? কাউকে ধরো পাস্টে নিয়ে যাচ্ছে, প্রবলেম ফেস করেনি কখনো? মানে এটা আমি দেখেছি সিনেমাতে, মানে দেখেছি ধরো সে এমন পাস্টে চলে গেছে তাকে আনা যাচ্ছে না ফিরিয়ে। সেটা কোনোদিন হয় না। কেন হয় না? তুমি তো এখানে আছো, তোমার বডি তো এখানে আছে, কোথাও তো যাচ্ছে না। ব্রেনটা তো আনতে হবে, ব্রেনটা তো চলে গেছে না। হ্যাঁ, ব্রেন চলে গেছে মানে তুমি একটু অবচেতন হয়ে গেছো, তুমি তো ঘুমের মধ্যে রেগুলার অবচেতন আসবে, যখনও আসবে। হ্যাঁ, তুমি সকালে ঘুম ভাঙে তো, সকালে ঘুম ভাঙে। এবারে আমাদের এছাড়াও প্রোটেকশন অনেক কিছু থাকে যাতে ভয় না পায় বা কিছু না হয়। অনেকে তো একা একা ঘোরে না, সোল যখন ইয়ে হয়ে যাচ্ছে তখন তো অনেক আলাদা হয়ে যায়, কেউ তখন তাকে দেখতে পায় না, সে অন্য জগৎ দেখে। তার জন্য তার একটা প্রোটেকশন থাকে, প্লাস নিজের একটা প্রোটেকশন করতে হয়। দুইজনের দুটো প্রোটেকশন থাকলো, নিজেকেও নিতে হয়। হ্যাঁ, আচ্ছা, নিজেকেও প্রোটেকশন নিতে হয়। কেন প্রোটেকশন নিলে ধরো অনেকে কুনজরে দেখে, কুদৃষ্টি দেয়, সেগুলো প্রোটেকশন থেকে লেগে বেরিয়ে যায় থাকে। যেমন সে একটা খুব দূষিত আত্মা ধরো এলো, মানে খুব কালা জাদু করছে, তখন তাকে ডাকা হবে। হ্যাঁ, ডেকে তখন বলবে কেন তুমি এরকম করছো, কি অসুবিধা। এবারে দেখা গেল যে কেন কালা জাদু করছে একে, তার মানে এ হয়তো পাস্ট লাইফে ওর থেকে অনেক কিছু নিয়েছে বা ওকে কষ্ট দিয়েছে, সেটা ওর সোলের মধ্যে রয়ে গেছে। এই জন্মে অন্য জন্ম নিয়ে ওকে শুধু ওকে কালা জাদু করছে। তোমার যে প্রবলেমটা বলছিলে টাকা পয়সা কে নিয়েছে, তুমি তো তোমার নিজেরটা করো না, তার কাছে তুই শোনের কাছে ক্ষমা চাও যে তুমি আমি পাস্ট লাইফে এরকম করেছি। হ্যাঁ, এবার আমাকে দেখতে হবে তো প্রথমে যে কি হয়েছে। এরকমও হতে পারে যে ধরো আমি কিছু নেইও নি, সে প্রথমবার আমার সাথে এরকম করছে, পরে যেমন সে ভুগবে আর কি। সে তো ভুগবেই, কিন্তু সেটা যাতে না ভোগে, যাতে এই জন্মে টাকাটা দিয়ে দেয়, তার সোলকে ডেকে কনসাল্ট করানো হয়। হ্যাঁ, ক্ষমা চাওয়ানো হয়, কনসাল্ট করানো হয়, টাকাটা ফেরত দিয়ে দেয়। কি অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুত তো বটে। হ্যাঁ, অদ্ভুত তো। হ্যাঁ, সেটা আমি করবো। দেখো, একটা জিনিস বলতো, মানুষ তো প্রবলেমে পড়ে সাধারণত উকিলের কাছে যায়, পুলিশের কাছে যায়। তুমি একটা অন্য ডাইমেনশনে এইটাকে সলভ করার চেষ্টা করছো, এটাই হয়। এবার তুমি যখন এটাকে সাকসেস হবে তখন দেখবে অনেক লোকই এর মধ্যে আসছে। সেটাই হচ্ছে তো, সেটাই বলছি, সেটাই হচ্ছে। রেজাল্ট দেখাতে হবে, রেজাল্ট দেখাতে হবে। তোমার যদি প্রবলেম সলভ হয় তখন দেখবে অনেকেই এটা হচ্ছে, তাই লোক ছাড়া এটা হতে পারে, তার মানে এটাই ভাবে তখন। হ্যাঁ, হয়, এটা হয় বলেই তো আস্তে আস্তে পিএলআর এর এটা খুব বাড়ছে, জনপ্রিয় হচ্ছে, প্রচুর জনপ্রিয় হচ্ছে। তার কারণে আবার সবাই কিন্তু প্রবলেম সলভ করায় না সব জায়গায়, আমরা করাই, সবাই জানে না করতে। সবাই হয়তো অনেকে আছে শুধু পাস্ট লাইফ দেখে ছেড়ে দিল, অনেকে আছে যে নিজের যারা মারা গেছে তাদের সোলের সাথে দেখা করাতে পারে না, নিজের কি বলে অ্যাস্ট্রাল কি বলে ওটাকে সোল গাইডকে দেখাতে পারে না, ভগবানের সাথেও দেখা করাতে পারে না। সবাই হয় না, কিন্তু কিছু কিছু সোল হয়। অনেকেই দেখে, ব্রহ্মা দেখে, কেউ বিষ্ণুপুরী দেখে, কেউ শিবপুরী শিব দেখে, পার্বতী শিব দেখে, যারা হাই লেভেল থেকে এসে এগুলো দেখতে পায়।
আর মোটামুটি দেখতে পায় সরল সাদা সিধা যারা আছে। সেটা জন্ম হয়েছে কিনা সেটা তো কাউকে নিয়ে গিয়ে দেখতে হবে। ওনারা চট করে জন্ম নেন না তো, ওনাদের তো মুক্ত সোল। এবার যখন দেখবে যে খুব বিপদ আপদ হচ্ছে তখন ওপর থেকে কিছু কিছু এসে জন্ম নেয়। হতেই পারে, যেমন প্রেমানন্দজি এসেছেন নিচে অন্য কোনো বড় সোল অন্য রূপে আসে। হ্যাঁ, বড়, তাদের খুব একটা কর্ম থাকে না এখানে, কিছু একটা কর্ম থাকলে হয়তো ওই যে বলছিল হার্টে কি একটা হয়েছে কিডনি, হয়তো ওইটুকুনের জন্য এসছে, এটা হয়। আর পাস্ট লাইফে সবচেয়ে ভালো কথা কি বলতো, পাস্ট লাইফ রিগ্রেশন করালে প্রবলেম ওখান থেকে সলভ হবে, আর পুরো মানে নর্মালি সলভ হয়ে যাবে, না উকিল না ইয়ে। এটাই তো এইবারেই এটা হলে একটা আরেকটা জিনিস কি ভালো হবে, শুধু নিজে যদি খারাপ করে থাকি তাকে নিজেরও ক্ষমা চাইতে হবে প্রচুর পরিমাণে। ক্ষমা চাইতে হবে, ক্ষমার সোল লেভেলে সবাই ক্ষমা চায়, সব সোলই ভালো দেখা যাচ্ছে। আলটিমেটলি দেখা যাচ্ছে যতই মানে ডাইনি রূপে আসুক, কালো রূপে আসুক, অন্ধকার রূপে আসুক, তার মনে দুঃখ কষ্ট জ্বালা হয়েছে বলে দেখাচ্ছে। একটা পাস্ট লাইফে দেখাচ্ছিল যে বউটা যে যাকে পিএলআর করা হচ্ছে, সে তার স্বামীকে আগের জন্মে বিষ খাইয়ে মেরে দিচ্ছিল। এবার তার মা তার মানে তার এই লাইফে সে মানে ডাইনি টাইপের হয়ে গেছে, কালো হয়ে গেছে, এমনি খুব ভালো হয়ে মানে মানে বিভৎস দেখতে হয়ে গেছে, গিয়ে ওকে ডিস্টার্ব করছে এই লাইফে, সবকিছু বাধা দিয়ে দিচ্ছে, চাকরির বাধা, কাজের বাধা, সন্তানদের বাধা, সব করছে, খুব ডিস্টার্ব হচ্ছে। যাদের খুব ডিস্টার্ব তারাই তো আসে পাস্ট লাইফ করাতে যে আমি কি এমন কর্ম করেছিলাম যেরকম হয়েছিল। এবারে দেখা যাচ্ছে যে যখন তাকে পাস্ট লাইফে নিয়ে যাওয়া হয়, সে কিন্তু সব নিজের ভুল টুল সব স্বীকার করে, আর ক্ষমাও চায়, সে বুঝতে পারে যে আমি ভুল করেছি। এমনি তো আমরা বুঝতে পারি না। তারপর ওকে নিয়ে বলা হলো, দেখা যাচ্ছে যে মাকে ছেলেকে বিষ খাইয়েছে, ওই মাটা ডাইনি হয়ে এসেছে। এবার শোনো শেষ করি, ডাইনি হয়ে এসছে, ও তো ভয় পাচ্ছে দেখে, বলছে কি এসছে, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। হ্যাঁ, সবাই ক্ষমা করে দিয়েছে, সবার তারা একটা দূরে দাঁড়িয়ে আছে এরকম ডাইনির মতো দেখতে, আমার ভয় লাগছে। তখন এখান থেকে বলা হচ্ছে যে তুমি ক্ষমা চাও, ওনার সাথে তোমার অনেক বড় অ্যাকাউন্ট আছে, ওই জন্য ওনার এরকম চেহারা। তারপরে নিজের ছেলেকে মেরেছে, বিষ খাইয়ে সহজে ছাড়ে, সেই যন্ত্রণায় রাগে জ্বালায় ও ডাইনির মতো রূপ হয়ে গেছে তার। এমনি সে খারাপ না, কষ্ট নেগেটিভিটি এসে গেছে তার মধ্যে, ক্ষতি করবো ওর করবো কেন আমার করেছে। তারপরে যখন ওর হাতে পায়ে ধরে ক্ষমা চাইলো, সেই ডাইনিও সুন্দর রূপ হয়ে গেল, ওর শাশুড়ির মতো রূপ হয়ে গেল, আশীর্বাদ করলো আলোর হাত দিয়ে, ওর স্বামীর কাছেও ক্ষমা চাইলো যাকে বিষ খাইয়েছিল, তার আত্মাকেও ডাকা হলো, রেখে সবাইকে ক্ষমা চাইয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে সব। হ্যাঁ, পরে এগুলো করে ক্ষমা করে দেয়। হ্যাঁ, তারপর সবাই ক্ষমা করে দেয়, আর ক্ষমা না করলে তো মুক্তিও পাবে না। তারপর তার ক্ষমা করে দিয়ে সেই ডাইনির রূপ থেকে আলোর রূপ ধরলো, ধরে তার মুক্তি হয়ে গেল। তার জন্য সে বসেছিল ডাইনি। এটাই ভাবি যে যারা ধরো মার্ডার করে নর্মাল মার্ডার ঠিক আছে, তারা গুলি করলাম, ছুরি মারলাম, অনেকে কিন্তু কুচি কুচি করে কাটছে, এটা তো ব্রেন ঠিকঠাক নেই, মারার পরে শান্তি হচ্ছে না, নানা রকম ভাবে ওটাকে কাটছে, কেউ মেন্টালি সিটি দিচ্ছে, বেশি করে সিটি দিচ্ছে, মানে সে কি লেভেলের তার যন্ত্রণা, এটাই বলছি। হ্যাঁ, এবার যন্ত্রণাটা দেখতে হবে যে তাকে যে কত কষ্ট দিয়েছে, কত জন্ম ধরে কি করে দিয়েছে। হ্যাঁ, সেই জন্য তার প্রতিশোধ নেওয়ার জন্য ওইভাবে নিচ্ছে, কিন্তু আইন তো সেটা শুনবে না, আইন শুনবে না, সাজা দেবে। এবারে একে ওই পাস্ট লাইফে নিয়ে গিয়ে তোমাকে সোলে কন্ট্যাক্ট করিয়ে ক্ষমা চালিয়ে নিতে হবে, তা না হলে হ্যাঁ মানে এই ভবিষ্যৎ, ধরো এই জীবনেই কারো খারাপ চলছে, কিছুই হচ্ছে না, আটকে যাচ্ছে, কেন হচ্ছে, তো তখন দেখা যাচ্ছে তার পাস্ট লাইফে সে কিছু করেছিল। শাশুড়ি আর শ্বশুর মা বাবা হয়ে জন্মাচ্ছে জ্বালাতন করার জন্য, মা বাবা অথচ সন্তানকে সহ্য করতে পারছে না, কারণ তার শাশুড়ির ছেলেকে সে অত্যাচার করেছিল। আবার এদিকে শ্বশুর শাশুড়ি যে ছিল ওই জন্মে, সে আবার এখানে মা বাবা, আর মা বাবা হয়ে গেছে শ্বশুর শাশুড়ি, আর কিন্তু সবাই তাকে অত্যাচার করছে। এসে কেন অত্যাচার করছে, নানান রকম ভাবে জ্বালাতন করছে, তার কারণ হচ্ছে সে সবার সাথে খারাপ ব্যবহার করে এসেছিল সেই জন্মে। আমি একটা জিনিস ভাবছি তোমার কথাটা শুনে, যে সবাইকে তো সবাই সব পছন্দ করে তা নয়, এক লাখ জন্মে তোমাকে সবাই পছন্দ করে, আমাকে সবাই পছন্দ হতে পারে না, তোমাকে তো অপছন্দ করবে। তাদের সাথে কার্মিক অ্যাকাউন্ট থাকে না। আমি আমার লাইফে দেখেছি আমাকে সবাই পছন্দ করে, মানে আমি এখন অব্দি কোনো ফিল করিনি যে আমাকে পছন্দ করছে না, বরঞ্চ আমি মিশি না, এটা আমার মাইনাস পয়েন্ট, কিন্তু আমাকে কিন্তু পছন্দ করছে। আমার শ্বশুর বাড়িতে পছন্দ করে, মা বাবা পছন্দ করে, বন্ধু থাকলে আমার পছন্দ করে। তোমার কার্মিক অ্যাকাউন্ট নেই, তোমার সবার সাথে ভালো রিলেশন ছিল, সবকিছু সব ছিল বলেই সব আছে। হ্যাঁ, ওইগুলো ভালো আছে। আমার যেমন সবাই ভালো, আমাকে সবাই ভালোবাসে, সবাই স্নেহ করে, সবাই প্রত্যেকে। ওই একজন হয়ে গেছে যে আমার টাকাগুলো নিয়ে নিয়েছে, সে আমার সাথে ভালো ব্যবহার করে, ওনার টাকা নিয়ে নেয় আমাকে, কিন্তু আমাকে এমন তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি অবাক হয়ে যাই যে একটা দাম তুমি আমাকে কত ভালোবাসো। সেরকম আমার মা বাবা ভাই বোন সম্মান করে, হ্যাঁ একটা ব্যক্তি এরকম করে, হতে পারে যে আমার টাকাগুলো নেওয়ার উদ্দেশ্যে সে এসেছিল, এসে আমার সাথে প্রথমে ভালো ব্যবহার করতে, তবে টাকাগুলো নিয়ে তারপরে সে এখন ইচ্ছাকৃত ভাবে, হয়তো অনেকের ইন্টেনশন থাকে যে আমি কারো, মানে মনের মধ্যে অত কিছু থাকে না যে আমি কারো কষ্ট দিচ্ছি ফিল থাকে। আত্মা যখন ছোট মানে এ লেভেলের হয় না, অনেক সময় জ্ঞান কম থাকে,
সে বোঝে না যে আমি কষ্ট দিচ্ছি, আচ্ছা, কি করছি। বোঝে এরকম না। হতে পারে। আর মানে এরকমও হতে পারে যে হয়তো আমি ওর থেকে টাকা নিয়েছিলাম, হ্যাঁ, আমার বললাম। একটা হয়তো আমার এই একটাই হয়তো লেসন বাকি ছিল, সবার সাথে ভালো করেছি, হ্যাঁ আমার একটাই হয়তো, দুটোই সম্ভাবনা আছে, কিন্তু দুটো ক্ষেত্রেই হতে পারে যে আমি ওকে খারাপ করেছি, আর হতে পারে যে ও প্রথম করছে। কিন্তু দুটো ক্ষেত্রেই আমরা পাস্ট লাইফ রিগ্রেশনে নিয়ে গিয়ে দুজনকে আমনে সামনে বসাই, দুটো সোলকে। আমি মুখে বললেও যেটা বিশ্বাস করবে না, কিন্তু সোলে সোলে ইয়ে হয়ে যায়, মীমাংসা হয়ে যায়। তোমারটা দেখি আমি, মানে আমারটা করবো এবার করতে। এবার সমস্যাটা কি হচ্ছে, আমি এই নিয়ে দুবার আমি চেষ্টা করেছিলাম। আমি একটু আগে বলেছিলাম না 3 রকমের মানুষ থাকে, কেউ যেতে পারে কেউ পারে না। লজিক্যাল মাইন্ড, আমি জানি না আমার লজিক্যাল মাইন্ড হতে পারে, ব্ল্যাক ম্যাজিকও হতে পারে আমার, আর এও হতে পারে লজিক্যাল মাইন্ড নয়, আমিও তো সেটা জানি আসতাম না। হ্যাঁ, আর ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিকটা জানবো কি করে, সেটা হচ্ছে তোমাকে মনে হবে কি কেউ আসতে মানে ঢুকতে পারবে না পাস্ট লাইফে, মনে হবে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, মনে হবে যে কালো ধোঁয়া চারিদিকে। হ্যাঁ, আর সবচাইতে বড় কথা, তুমি কিছুটা দেখতে পেলো, আয়নার সামনে গিয়ে যখন দেখাবো যে দেখো তো তুমি কেমন দেখতে, তুমি নিজেকে দেখতে পাবে না। এইটাই হচ্ছে পরিচয় যে ব্ল্যাক ম্যাজিক করা আছে। হালকা ফুলকা ব্ল্যাক ম্যাজিক থাকে, আমরা ব্ল্যাক ম্যাজিক কাটাই এখান থেকে, তোমার হিলিং করে 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 ব্ল্যাক ম্যাজিক কাটানোর পরে দেখা যায়। এবার দেখলে সেই আত্মাকে ডেকে এনে, কেন তুমি ব্ল্যাক ম্যাজিক করেছো, তোমার সাথে কি করেছে বলো, ভালো বাস্তব লাইফে ব্ল্যাক ম্যাজিক হয়। আরে ওই আত্মাকেই ডাকা হচ্ছে। তো ধরো তুমি এখন এখানে আছো, একটা ব্যক্তি তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তখন আত্মাকে করা হয়, ওই আত্মাকেই ডাকা হচ্ছে যে তোমার ব্ল্যাক ম্যাজিক করেছে। তার উপরে আছে না অংশটা আশীর্বাদ, সে তাকে ডাকা হচ্ছে, ডেকে বলা হচ্ছে যে কি কারণ তুমি যে ওকে ব্ল্যাক ম্যাজিক গুলো করছো, তুমি কারণটা বলো। তখন বলে যে হ্যাঁ আমার অনেক গয়না নিয়ে নিয়েছিল, কেউ বলে আমার বাড়ি গাড়ি আমাকে লুট করে নিয়ে নিয়েছিল, সেজন্য আমি ওকে সহ্য করতে পারি না, ওর জন্য এই লাইফে ও কিছু করেনি, কিন্তু ওকে আমি ব্ল্যাক ম্যাজিক করেছি। তখন ক্ষমা চাওয়ানো হয়, তখন যেভাবেই হোক হাতে ধরে পায়ে ধরে রিকোয়েস্ট করে ক্ষমা চাইয়ে যখন ক্ষমা করে দেয়, তখন বলে তুমি তোমার ব্ল্যাক ম্যাজিকটা প্লিজ তুলে নাও। তখন ও ব্ল্যাক ম্যাজিকটা তুলে নেয়, তুলে নিয়ে ফেলে দেয়, নিয়ে চলে যায় আর আশীর্বাদ করে যায়। ক্ষমা চাইছে না, পরের জন্মে কেন, সেই জন্মে তো বাকি তোমার ব্ল্যাক ম্যাজিক করা ছিল সেগুলো তো উঠে গেল, ওখান থেকেই উঠে গেল। কারো জমি বিক্রি হচ্ছে না, দেখা যাচ্ছে যে